ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা ও প্রত্যাশা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শিক্ষার্থীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের। এ বিষয়টি নিয়ে কথা বলবো। আজ আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আমাদের সঙ্গে আছেন দুটি প্যানেলের দুজন প্রার্থী। আমার ডানে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম, এবং আমার বায়ে আছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রথমে আমি শুরু করতে যাই তানভীর বারী হামিম, আপনাকে দিই। আজ আনুষ্ঠানিক প্রচারণা যেটি শুরু হলো, আপনারাও সকাল থেকে সেই প্রচারণায় অংশ নিয়েছেন। ইতোমধ্যে আমরা দেখেছি আসলে ছাত্র সংগঠনগুলো একটি সংগঠন আরেকটি প্যানেলের বিরুদ্ধে অভিযোগ করছে যে আসলে আচরণবিধি লঙ্ঘনের সেই শুরু থেকেই আসলে সেটি নিয়ে আপনারাও অভিযোগ করেছেন। আসলে আচরণবিধি কারা লঙ্ঘন করলো, এবং আপনাদের বিরুদ্ধেও বলা হচ্ছে যে আপনারাও আচরণবিধি লঙ্ঘন করেছেন, সেটি নিয়ে যদি একটু বলতেন। দেখুন, আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আচরণবিধির বিষয়টি কিন্তু আজকে থেকে আরও আনুষ্ঠানিকভাবে জোরদার হবে বলে আমার বিশ্বাস। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা প্রচারণা শুরু করেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল, আমরা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭১ যারা শহীদ হয়েছিল সেই শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এই ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে আমরা আমাদের প্রচারণার কাজ শুরু করেছি। কিন্তু এই প্রচারণার কাজ আনুষ্ঠানিকভাবে যখন শুরু করতে গেলাম, আমরা দেখলাম আমাদের ক্যাম্পাসে বিভিন্ন জায়গা ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ডে ছেয়ে গেছে, এবং সেটা সবথেকে বেশি দেখলাম ইসলামী ছাত্র শিবির, তারা এটি দিয়ে শুরু করেছে, যেটি আপনার আচরণবিধিতে সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন, এবং আচরণবিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ আছে কোনো ধরনের প্যানা পিভিসি কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লাগানো যাবে না। এবং ইতোমধ্যে তারা এটি লাগানোর পরবর্তীতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনার অলরেডি একটি বিজ্ঞপ্তি আমরা দেখতে পেলাম যে এইগুলো যেন অতি দ্রুত তারা সরিয়ে ফেলে। এই যে লেভেল প্লেইং ফিল্ডটা তারা নষ্ট করলো, অর্থাৎ প্রথমেই তাদের প্রার্থীদের বিভিন্ন প্রচারণা করে ফেললো, এখানে তো একটি নির্বাচনী মাঠ থাকলো না। সুতরাং এইসব বিষয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরদারি রাখতে হবে, আরও জোরদার করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল, আমরা তো পারতাম এই কাজটি করতে, কিন্তু আমরা কিন্তু আচরণবিধির উপর সম্পূর্ণ সম্মান প্রদর্শন করে একটি সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। একইভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের যারা বিভিন্ন হল প্যানেল আছে, তারা গতকালকে আমাদের একটি অভিযোগ দিয়েছে, বিভিন্ন হলে মুড়ি পার্টির নামে সেখানে শিবিরের প্রার্থীদের নাম মুখস্থ করানো হচ্ছে, এবং তারা এটিকে নাম দিয়েছে লার্নিং উইথ ফান। ওইখানে যারা যত প্রার্থীর নাম মনে রাখতে পারছে তাদেরকে তারা একটি বই উপহার দিচ্ছে। সুতরাং এইভাবে বিভিন্ন হল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, এবং এটিতে নেতৃত্ব দিচ্ছে আমি দেখলাম ছাত্র শিবির। এই বাদে কিন্তু আর কারো প্যানা পোস্টার সেইভাবে আমাদের চোখে পড়লো না। মহিউদ্দিন খান, আপনার কাছে যেতে চাই, ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগটি করা হলো, আপনারা আসলে আচরণবিধি লঙ্ঘন করছেন, এবং মুড়ি পার্টি বা অনানুষ্ঠানিক যেটি প্রচারণা সেটির মাধ্যমে আসলে আপনার আচরণবিধি যেটি আপনারা সেই আচরণবিধিটি আসলে লঙ্ঘন করছেন ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ। আপনারা কি বলবেন? দেখুন, একটা বিষয় খুব স্পষ্ট যে আচরণবিধি শুধু আজকে থেকে কার্যকর হয়নি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল। আমরা এটার বরং প্রতিবাদ জানিয়েছি যে যখন ইচ্ছা তখন এক ধরনের এক একটা ডিরেকশন দেওয়াটা এটা আমাদের জন্য বিব্রতকর এবং তাদের জন্য বিব্রতকর। এটা যথেষ্ট নন প্রফেশনাল আচরণ। আজকে যেমন আমরা দেখলাম যে হঠাৎ করেই একটা বিজ্ঞপ্তি আসলো যে এগুলোকে সরিয়ে ফেলতে হবে। অবশ্যই আমরা সম্মান জানিয়ে সরিয়ে ফেলবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা ৭টায়, রাত 10টায় এ ধরনের বিজ্ঞপ্তিগুলো আসছে একের পর এক। যখন তাদের মনে হচ্ছে তখনই তারা এ ধরনের বিজ্ঞপ্তিগুলো দিচ্ছেন। আমার স্পষ্ট কথা হচ্ছে যে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় তাহলে ডিরেকশনগুলো একই সাথে দিতে হবে, তাহলে আমরা সেটাকে ফলো করতে পারবো। দ্বিতীয় যে বিষয় আসছে আমাদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে, দেখুন এটা পাল্টাপাল্টি অভিযোগ আমরা করতে পারি, কিন্তু আমরা তো দেখেছি যে রিডিং রুমে যে স্পেসিফিক যেখানে লেখা আছে যে পাঠকক্ষে যাওয়া যাবে না, রিডিং রুমে যে ভোট চাওয়া হচ্ছে, দোয়া চাওয়া মানেই যে ভোট চাওয়া, এটা সকলেই জানে। এমনকি তার পরের দিন অথবা তার পরের দিন যখন আবার একই কাজ ঘটলো, যখন সাংবাদিক বা কেউ প্রশ্ন করলেন যে এটা আসলে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, উনি ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি, তিনি বললেন যে এটা কি আসলে আচরণবিধি লঙ্ঘন হতে পারে কিনা, আমরা কি ভোট চাইতে পারি কিনা, আমরা কি দোয়া চাইতে পারি কিনা। অর্থাৎ এত বড় একটা সংগঠন যদি আচরণবিধির প্রতি এই ধরনের একটা আচরণ দেখায়, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে বাকিরাও এটা করতে উদ্বুদ্ধ হয়। আমরা সবার প্রতি আশা করব যে আচরণবিধির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সকলেই মেনে চলবে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে যে আচরণবিধির বিষয়গুলো আরও সুস্পষ্ট করা, একটা ডিরেকশনের মাধ্যমে সবাইকে এটা জানিয়ে দেওয়া।
আপনারা কি আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি, ব্যানার ফেস্টুন লাগানোর বিষয়টি, সেটি আগে থেকে জানতেন নাকি পরবর্তীতে নোটিশের মাধ্যমে? এ ধরনের কোনো বলা ছিল যে সাদা কালো ব্যানার, সাদা কালো যেই প্রচারণা, সেই প্রচারণা করা যাবে। আমরা ব্যানারগুলো দেখবেন যে আমরা রঙিন কোনো ব্যানার টানাইনি, আমরা সাদা কালো ব্যানার টানিয়েছি। এখন যেহেতু আমরা জানতে পেরেছি এবং বিশ্ববিদ্যালয় নির্দেশনা দিয়েছে, আমরা এগুলোকে অবশ্যই সরিয়ে ফেলবো। আমি একটু যেতে চাই তানভিন বারী হামিম আপনার কাছে। আপনারাও শুরু থেকে বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষত যারা কর্তা ব্যক্তি আছেন, তাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন যে তারা পক্ষপাতমূলক আচরণ করছে, এবং আমরা দেখেছি ছাত্রদলের পক্ষ থেকে একটা সময় আন্দোলনও করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। কোন জায়গাটিকে কেন্দ্র করে আপনাদের মনে হলো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে পক্ষপাতী আচরণ করছে, বা কোন সংগঠনের প্রতি করছে আপনাদের মনে হয়? না, আসলে দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের ব্যাপারটি পরে, কিন্তু তার থেকে বড় বিষয় মহিউদ্দিন যেটি বললেন, যে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন অফিস, তারা যখন তখন যেন তেন নিয়ম প্রচার করছে। কিন্তু আমরা চেয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সংবিধান সংস্কারের জন্য যখন আমাদের ডাকা হয়েছিল, আমরা দেখেছি জাতীয় নির্বাচনে কিন্তু একটি ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে, যেখানে সংবিধান সংস্কার করা হচ্ছে এবং যারা স্টেক রয়েছে সকলকে ওপেন ডিবেটের মাধ্যমে কিন্তু সেখানে সংস্কার করা হচ্ছে। আমরাও চেয়েছিলাম যে আমাদের আলাদা আলাদা না রেখে আমাদের যদি ওপেন ডিবেটের মাধ্যমে একটি ঐক্যমত কমিশন করে এই সংবিধান সংস্কার করা হতো, এই আচরণবিধিগুলো ঠিক করা হতো, তাহলে কিন্তু আজকে এরকম বিভিন্ন ধরনের বিতর্কের অবসান ঘটতো। কিন্তু আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তাড়াহুড়া করে এক ধরনের আনুষ্ঠানিকতার ডাকসু আয়োজনের জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। এই জন্যই যত ধরনের সমস্যা এখন বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা কিন্তু ফুটে উঠছে বলে আমার মনে হচ্ছে। আমরা পূর্বে বারংবার বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাহীনতা রয়েছে। কীভাবে নিরাপত্তাহীনতা রয়েছে আপনি জানেন, 5ই আগস্টের পূর্ববর্তী সময় 3ই আগস্ট নীলা দলের যে সকল চরমপন্থী শিক্ষক যারা শেখ হাসিনার পক্ষে এই অপরাজয় বাংলার পাদদেশে মিছিল মিটিং করেছিল, তারা এখনও বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু শিক্ষাদান করছে এবং তারা এখনও তাদের ক্লাসে কিন্তু শেখ হাসিনার পক্ষে বিভিন্নভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত হয়নি বিভিন্ন বয়ান তৈরি করছে। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে, তারাও যারা 3 আগস্ট চরমপন্থী যে প্রশাসনিক কর্মকর্তা হাসিনার পক্ষে মিছিল করেছে, তারাও এখনও তাদের চাকরিতে বিরাজমান রয়েছে। সুতরাং এদেরকে রেখে কিন্তু আর যাই হোক একটি সুস্থ সুন্দর নির্বাচন হতে পারে না। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের যে পাস, দীর্ঘদিন তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সেই মতামতকে প্রাধান্য দিয়ে তাদের মতামতের প্রতি সম্মান দেখেই কিন্তু আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা। কিন্তু আমরা দেখছি নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বা নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু এই যে বিচারহীনতার সংস্কৃতি, এটি বিভিন্ন সময় অন্তরা হয়ে দাঁড়াচ্ছে। আমি একটু মহিউদ্দিন খান আপনার কাছে জানতে চাই, যেটি বললেন তানভীর বারী হামিম, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের তাড়াহুড়ো করেছে। আপনারাও তো আমরা দেখেছি 5ই আগস্টের পর আপনারা বলেছেন যত দ্রুত সম্ভব ডাকসু দেওয়া হোক, বা আপনারা খুব দ্রুত ডাকসু চেয়েছেন। সেই ক্ষেত্রে আপনারা প্রেশারাইজ করলেন ছাত্রলীগ বা যারা আসলে দোষী আছে তাদের বিচারের আগে কি আপনারা নির্বাচনটি চেয়েছিলেন কিনা, বা এই জায়গাটিতে আপনারা কি বলবেন? দেখুন, বাংলাদেশে বিচার প্রক্রিয়া অনেক লেন্দি একটা ব্যাপার। বিচার প্রক্রিয়া শুরু করার কথা বলা যেতে পারে, কিন্তু বিচার প্রক্রিয়া শেষ করে যে ডাকসু নির্বাচন যদি আমরা চাই, তাহলে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে না। ফলে আমরা বারবার দাবি জানিয়েছি, আমরা বিশ্ববিদ্যালয়কে ডকুমেন্ট দিয়ে হেল্প করেছি, বিভিন্ন ফুটেজ সহ, যে যারা এ ধরনের হামলার সাথে জড়িত তাদের বিচার করা হোক, এবং পরবর্তীতে যখন যাদেরকে বহিষ্কার করা হয়েছে হামলার সাথে সম্পৃক্ত থাকার কারণে, তাদের যেই লিস্টটা প্রকাশ করা হয়েছে সেই লিস্টের ক্ষেত্রেও আমরা প্রতিবাদ জানিয়েছি যে এখানে সবাই আসেনি, এমনকি যারা সরাসরি হামলায় অংশ নিয়েছে তারাও সেই লিস্টের বাইরে ছিল, অর্থাৎ তাদেরকে বহিষ্কার করা হয়নি এখনও। ফলে আমরা মনে করি যে এই বিচার কাজ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দুর্বলতা, সেই দুর্বলতা সব জায়গায় প্রকাশ পেয়েছে। শুধুমাত্র তাদের যেই ছাত্রলীগের যে বিচার, সেই বিচারের ক্ষেত্রে নয়, বরং এখন পর্যন্ত আমরা যেটা দেখছি কমিশনের ক্ষেত্রে। আজকে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে আমাদের যেই বিলবোর্ডগুলো টানানো হয়েছে, যে পোস্টারগুলো টানানো হয়েছে, সেটাকে বিকৃত করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন একটা ব্যাপার, এবং হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে একজন প্রার্থীর যেই ছবি সেটাকে বিকৃত করা, এটা আরেক ব্যাপার। এটা বরং ক্যাম্পাসকে একটা নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। তো আমরা সেই ফাঁদে পা দিচ্ছি না, কিন্তু এই ধরনের যে পরিস্থিতি, এটা অবশ্যই এতটা সময় পার হয়ে গেছে, প্রায় 7-8 ঘন্টা পার হয়ে গেছে। এই সময়ের ভেতরেই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে চিহ্নিত করতে পারতো, একটা স্পষ্ট ফুটেজ আছে যে কারা এটার সাথে জড়িত, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো এই বিষয়ে কোনো পদক্ষেপ দেখিনি, যদিও আমরা ফরমালি অভিযোগ করেছি। ফলে আমরা মনে করি যে আমরা যে দ্রুত চেয়েছি, এই দ্রুত চাওয়াটা আসলে কোনোভাবেই ছাত্রলীগের বিচারের সাথে কনফ্লিক্টিং না, বরং
এটাতে বিশ্ববিদ্যালয়ের যে দুর্বলতা সেটা প্রকাশ পেয়েছে। দ্রুত বিচার শেষ করা যেত, অর্থাৎ দ্রুত বিচার শুরু করে সেটার প্রক্রিয়াতে আগানো যেত, আবার একই সাথে ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়া সেটাও স্মুথলি চালানো যেত, কিন্তু তাদের দুর্বলতার ফলে এটা সম্ভব হয়নি। আমি তানভীরকে যে প্রশ্নটি করেছিলাম সেটি আপনার কাছেও করতে চাই। আপনারাও তো বারবার বলছেন আপনাদের বিশেষ করে ভিপি জিএস প্রার্থী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। কোন জায়গায় আপনাদের মনে হলো যে আসলে তারা পক্ষপাতমূলক আচরণ করছেন? দু একটি জায়গা যদি আপনি দেখুন, এই যে বারবার বলা হচ্ছে যে আমি যে নোটিশের কথা বললাম যে যখন ইচ্ছে তখন নোটিশ, এই নোটিশগুলো কিন্তু আসলে তাদের পরিকল্পিত না, তাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না, এটা কেউ না কেউ ইনপুট করছে এই জায়গায়। যখন একটা বিষয় দেখছে তখন ইনপুট করছে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নিত, তারা পরিকল্পনা করে সিদ্ধান্ত নিত যে এই জিনিসগুলো থাকতে পারবে, এগুলো থাকতে পারবে না, তাহলে আমরা মনে করতাম যে না, এটা তার সিদ্ধান্ত। যখন বাইরে থেকে কখনো ইনপুট দেওয়া হচ্ছে, সেই ইনপুটের আলোকে যখন সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, তখন আমাদের মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। তানভীর, আমি আপনার কাছে যাব যে আরেকটি বিষয়ে যদি বলতে যাই, 2019 সালেও একটি নির্বাচন হয়েছিল। 2019 সালের ডাকসু নির্বাচন আর এবারের ডাকসু নির্বাচন, দুটার মধ্যে কি তফাৎ দেখছেন, বা এবারেরটাকে আসলে স্পেশালি কিভাবে মূল্যায়ন করবেন? না, আসলে 2019 সালে একটি প্রশ্নবিদ্ধ ডাকসু হয়েছিল। আমরা যদি একটি মডেল ডাকসুর সাথে তুলনা করি তাহলে আমাদের সর্বশেষ 90-এর ডাকসুর সাথে 25-এর ডাকসু তুলনা করা যেতে পারে, কিন্তু একটি ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য একটি প্রশ্নবিদ্ধ ডাকসু ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সে সময় সম্পন্ন করা হয়েছিল। সুতরাং সে সময় কিন্তু শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করতে পারতো না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এমনকি হল পর্যায়ে তারা যে গণতন্ত্রের চর্চা করবে তার ছিটাফোটা ছিল না। কিন্তু এখন কিন্তু শিক্ষার্থীরা, আপনি জানেন 5ই আগস্ট পরবর্তী সময় শিক্ষার্থীরা বাংলাদেশ একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে ধাবিত হচ্ছে। সেই গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রথম ধাপ কিন্তু এই ডাকসু নির্বাচন, এবং এমন একটি পরিবেশে ডাকসু নির্বাচন হচ্ছে যে সময় কিন্তু সকল শিক্ষার্থী বুক চেতিয়ে তাদের প্রচারণা চালাতে পারছে এবং চোখে চোখ রেখে যে কারোর সাথে অন্যায়ের প্রতিবাদ করতে পারছে। সুতরাং এই মোমেন্টটি এবং 19 সালের মোমেন্টটি কিন্তু আকাশ পাতাল তফাৎ। কিন্তু আমরা মনে করি 90-এ যেমন একটি গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন হয়েছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে, স্বৈরাচার পতনের পরে, ঠিক এরকমই একটি 25-এ ডাকসু হচ্ছে যেটি ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পর হচ্ছে। সুতরাং আমার মনে হচ্ছে 90-এর সাথে আমরা এটাকে তুলনা করতে পারি। মহিউদ্দিন খান, আপনার কাছে একই প্রশ্ন, পাশাপাশি আরেকটি ছোট্ট বিষয় জানতে চাই। দীর্ঘদিন আপনারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেননি, 5 থেকে 6 বার হয়তো আপনারা অংশগ্রহণ করেছেন ইতোমধ্যে। দীর্ঘদিন বিরতির পর আপনারা এবার নতুন আমেজে আসলে নির্বাচন সেটিতে অংশগ্রহণ করছেন। আপনাদের পক্ষ থেকে 2019 সালের নির্বাচন, এই নির্বাচন এবং আপনাদের দীর্ঘ বিরতির পর নতুন করে আসার বিষয়টি আসলে কিভাবে আপনারা দেখছেন? দেখুন, একটা বিষয়ে ডিসক্লেমার দিই, সেটা হচ্ছে যে একটা মডেল ডাকসু তখনই হবে যখন তার পরবর্তী ডাকসুর নিশ্চয়তা থাকবে। আমরা দেখেছি 90-এর ডাকসু হয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় ধরে আর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে এটাকে আমি মনে করি যে আসলে মডেল একটা ডাকসু বলার সুযোগ নাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে 2019 সালের যে নির্বাচন হয়েছে তখন আমরা প্রথম বর্ষে ছিলাম, তখন আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে যখন ভোট দিয়েছি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়েছে। ছাত্রলীগ প্রত্যেকটা মেকানিজম করেছিল যে সাধারণ শিক্ষার্থীরা যাতে এটাতে অংশ নিতে না পারে এবং তাদের মতো করে ইঞ্জিনিয়ার্ড একটা নির্বাচন অনুষ্ঠিত করা যায়। কিন্তু আমরা এবার যেটা দেখছি সেটা সম্পূর্ণ আলাদা। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক দুর্বলতা রয়েছে, কিন্তু আমরা এই বিষয়ে আশাবাদী যে শিক্ষার্থীরা যেহেতু একটা ফেয়ার ইলেকশন চান, প্রত্যেকটা ছাত্র সংগঠন একটা ফেয়ার ইলেকশন চায়, ফলে তারা নতুন করে কোনো কিছু করে ফেলবে আমরা মনে করি যে সেটা সুযোগ নাই। এবং আমরা যেহেতু দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে কাজ করতে পারিনি, নতুন করে আমরা কাজ শুরু করেছি, গত 1 বছর শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করেছি। আমরা মনে করি যে শিক্ষার্থীরা আমাদের কাজ দেখে আমাদের কাছে আসছেন এবং তারা তাদের যেই স্বতঃস্ফূর্ত মতামত সেটা প্রকাশ করছেন আর কি। তো ফলে আমরা আশাবাদী থাকবো যে 1 বছরে আমরা যে কাজগুলো করেছি এবং ভবিষ্যতে যে কাজগুলো করার প্রতিশ্রুতি দিচ্ছি, এটাকে তারা মিলিয়ে দেখবেন যে আসলে আমরা সেই কাজগুলো করতে পারবো কিনা। আমাদের অতীতের কাজগুলো দেখে ভবিষ্যতের কাজের ক্যাপাসিটি তারা বিচার করবেন এবং আমাদের জন্য তারা ভোট দেবেন। তানভীর বারী হামিম, আপনার কাছে আরেকটু যেতে চাই। 90-এর ডাকসু নিয়ে মহিউদ্দিন খান যেটি বললেন যে আসলে একটি ছাত্র সংসদ কখন পরবর্তী নির্বাচনটি হচ্ছে সেটির উপর কেন্দ্র করেই আসলে সেটি কতটুকু মডেল ডাকসু বা কতটুকু মডেল ছাত্র সংসদ সেটি তারা নির্ণয় করতে চান। 90-এর পরে সেই ধারাবাহিকতাটা ছিল না। আপনারা যদি নির্বাচিত হন সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আসলে কি করবেন? অবশ্যই, আমরা তো প্রথমেই বলেছি, আমরা কিন্তু এই সংবিধান সংস্কার প্রস্তাবনার সময় বলেছিলাম, উল্লেখ করেছিলাম ডাকসু ক্যালেন্ডার ভিত্তিক হওয়া প্রয়োজন। পরবর্তী ডাকসু কবে হবে এই বছরই সেটি ঘোষণা হবে। কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কোনো সংবিধান সংস্কার প্রস্তাবনা গৃহীত তো করেনি, বরং কর্ণপাতও করেনি। অর্থাৎ এই যে যদি আমরা নির্বাচিত হই শিক্ষার্থীদের ম্যান্ডেটে, আমরা যদি ম্যান্ডেট পাই, শিক্ষার্থীদের ভোটে যদি নির্বাচিত হয়, শিক্ষার্থীদের সমর্থনে যদি আমরা ডাকসুতে নেতৃত্ব দিই, ইনশাল্লাহ আমরা এই ডাকসুকে কীভাবে ক্যালেন্ডার ভিত্তিক করা যায় এবং সর্বোপরি
করি সর্বপ্রথমে আমরা এই ডাকসুর সংবিধান, যেটি একটি অগণতান্ত্রিক সংবিধান, কেননা এই সংবিধানে আমরা বারংবার বলেছি এটি একটি স্টুডেন্টসদের ইলেকটোরাল বডি, এখানে প্রেসিডেন্ট অবশ্যই একজন শিক্ষার্থী প্রতিনিধি হবে। আমরা বলেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় যিনি অপ্রতিদ্বন্দ্বীভাবে বিনা ভোটে এখানে প্রেসিডেন্ট হচ্ছেন, তাকে আমরা অবশ্যই সম্মান করি, যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সর্বোচ্চ, তাকে আমরা প্রধান উপদেষ্টা পদ দিব এবং অবশ্যই প্রেসিডেন্ট পদটি একজন শিক্ষার্থীর হওয়া প্রয়োজন। এবং ভিপি পদে আমরা চেয়েছিলাম এখানে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি এবং ইকুইটি নিশ্চিত করার জন্য একজন ভিপি মেল এবং একজন ভিপি ফিমেল থাকবে, কিন্তু আমরা দেখেছি আমাদের কোনো ধরনের সংস্কার প্রস্তাবনা কিন্তু গৃহীত হয়নি। ধন্যবাদ। আমরা সেই মডেল ডাকসুটি আসলে চাই।